আজকে আমরা আমাদের সিলেবাসের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, জিওটেকটনিকের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, ভঙ্গিল পর্বতের উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব, পর্বতের উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব আমরা পরপর সিলেবাস ওয়াইজ কভার করব। তো আজকে আমরা ভঙ্গিল পর্বতের উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্ব সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা জানি ভাঁজ থেকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় এবং সেই ভাঁজটা হয় গিরিজনী আলোড়নের প্রভাবে। তো ভঙ্গিল পর্বতের উৎপত্তির যে বিভিন্ন পর্যায় সেটাকে গিরিজনী বলে এবং এই সংক্রান্ত বিষয়ে গবেষণা যারা করেছেন তারা হচ্ছেন ডানা, টেলার, হল, জেফ্রিস, হোমস, ড্যালি, এই সমস্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক। এবং পর্বতের উৎপত্তির যে সময়কাল, পিরিয়ড অফ অরিজিন যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কোন সময়ে কোন পর্বতের উৎপত্তি হয়েছে এটা থেকে প্রচুর প্রশ্ন হয়। আমরা জানি পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর। তো বর্তমানে আমরা যেসব পর্বত দেখতে পাই সেগুলো পৃথিবীর তুলনায় অনেকটাই আধুনিক সময়ের আমরা বলতে পারি এবং মূলত ভঙ্গিল পর্বতগুলো অধিকাংশই নবীন ভঙ্গিল পর্বত, অধিকাংশই, সব নয়, অধিকাংশ। তো সময়ের উপর ভিত্তি করে ভঙ্গিল পর্বতকে চারটে ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিক্যাম্বিয়ান পর্বত, ক্যালিডোনিয়ান পর্বত, হার্সিনিয়ান পর্বত এবং আলপাইন পর্বত। খুব ভালো করে মনে রাখবেন, এই অংশটা আমি পরপর বলবো এবং এক্সাম্পলগুলো আরও গুরুত্বপূর্ণ। কোনটা কোন সময়কালের পর্বত সেটা আমাদের নখদর্পণে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো প্রিক্যাম্বিয়ান পর্বত, ক্যালিডোনিয়ান, হার্সিনিয়ান এবং আলপাইন। তো প্রিক্যাম্বিয়ান যে পর্বত সেটা 57 কোটি বছর আগে শুরু হয়েছে। তো তার আগের যে 400 বছর সময়কাল সেটাকে প্রিক্যাম্বিয়ান বলা হয় বা প্রাক্যাম্বিয়ান বলা হয়। এবং বুঝতেই পাচ্ছেন এটা একদম সেই পৃথিবীর সূত্রপাতের অবস্থা, সেই সময়কার এইগুলো পর্বত। পৃথিবী যখন শুরু হচ্ছে, পৃথিবীর জমাট বাঁধা সেই অংশ থেকে যে শুরু হচ্ছে, কঠিনত্ব প্রাপ্ত হওয়া থেকে শুরু হচ্ছে, সেই সময়কার যে পর্বত সেটা বর্তমানে খুব কমই অবশিষ্ট আছে। এবং আমরা যেগুলোকে সিল্ড বলি, সিল্ড অঞ্চল, সেটাই হচ্ছে এই প্রিক্যাম্বিয়ান যুগের শিলা। প্রিক্যাম্বিয়ান যুগের শিলা দিয়ে গঠিত যে অংশ সেগুলোই হচ্ছে সিল্ড অঞ্চল। সিল্ড অঞ্চল মানেই হচ্ছে সেটা পৃথিবীর সবথেকে প্রাচীন ভূখণ্ড, অবশিষ্টাংশ। তো এখানে প্রিক্যাম্বিয়ান এই যে মহাযুগ, এই সময় 3টে ধাপে পর্বত তৈরি হয়েছিল বলে মনে করা হয়। প্রথম পর্বটা, অর্থাৎ একেবারে যে প্রথম শুরুর যে পর্ব, সেটা হচ্ছে লরেন্সিয়ান পর্বত। লরেন্সিয়ান, এই সময় সমুদ্রের তলদেশে পলি সঞ্চয় হওয়া শুরু হয় এবং অগ্নুৎপাত, রূপান্তর এগুলো চলতে থাকে এবং পর্বতগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়ীভূত পদার্থ সমুদ্রের তলদেশে সঞ্চিত হতে থাকে। আমরা জানি প্রথমে আগ্নেয় শিলাই ছিল, তারপরে কিছু রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, এগুলো থাকছিল। এখন সেই শিলা থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে পলি তো পড়েছে, পলি তৈরি হয়েছে, তারপরে সেটা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়েছে এবং ধীরে ধীরে সেটা ভাঁজপ্রাপ্ত হয়ে, পাললিক শিলা থেকে ভাঁজপ্রাপ্ত হয়ে পর্বত তৈরি করেছে। তো এখানে উত্তর আমেরিকার অ্যালগোমান পর্বত এইভাবে তৈরি হয়েছে, এই সময় তৈরি হয়েছে। তো এই ক্ষয় এবং সঞ্চয়, আবার যে পর্বতটা তৈরি হলো ভাঁজপ্রাপ্ত হয়ে, তারও ক্ষয় হবে, তারও ক্ষয় হয়ে আবার নতুন করে পলি সঞ্চিত হবে সমুদ্রের মধ্যে। এরকমভাবে প্রিক্যাম্বিয়ানেতেই
3বার ক্ষয় সাধন, রূপান্তর এবং পর্বত গঠন সম্পন্ন হয়েছে। ইউরোপের উত্তর পশ্চিম দিকে এরকম একটা অবশিষ্টাংশ হিসেবে রয়ে গেছে কিছুটা উচ্চভূমি, যেটাকে বলা হয় ফিনোস্ক্যান্ডিয়া মাউন্টেন। ফিনোস্ক্যান্ডিয়া মাউন্টেন, তো এটা ইউরোপের উত্তর পশ্চিম দিকে আছে। তো এটা বুঝতেই পাচ্ছেন পৃথিবীর একেবারে সূত্রপাত যখন হয়েছে সেই সময়কালের ভঙ্গিল পর্বত, তার সামান্য মাত্র অবশিষ্টাংশ একটু রয়ে গেছে। সেটাই হচ্ছে এর এক্সাম্পল। আমি যেটা আগে বললাম যে 4টে যুগে আলাদা আলাদা ভঙ্গিল পর্বতগুলো তৈরি হয়েছে, কোনটা কোন যুগের ভঙ্গিল পর্বত সেটা কিন্তু এক্সাম্পলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটো, অ্যালাগোম্যান মাউন্টেন উত্তর আমেরিকা এবং উত্তর পশ্চিম ইউরোপের ফিনোস্ক্যান্ডিয়া মাউন্টেন, এটা হচ্ছে প্রিক্যাম্বিয়ান যুগের যে ভঙ্গিল পর্বত তার অবশিষ্টাংশ। এরপর ক্যালিডোনিয়ান মাউন্টেন। ক্যালিডোনিয়ান মাউন্টেন এটা 44 থেকে 36 কোটি বছর আগে সিলোরিয়ান এবং ডিভোনিয়ান যুগে এইগুলো সৃষ্টি হয়েছে। তাহলে এটা তুলনামূলক অনেকটাই আধুনিক, যেটা আমরা আগে বললাম যে 400 বছর, 460 কোটি বছরকে আমরা দুটো ডিভিশন করে নিচ্ছি, 400 প্লাস 60। তো 400 বছরের মধ্যে যেটুকু যা হয়েছে সেটা প্রিক্যাম্বিয়ানের মধ্যে আমরা ফেলে দিচ্ছি, বাকি তারপরের অংশ থেকে এইগুলো শুরু হচ্ছে। তো ক্যালিডোনিয়ান হচ্ছে তারপরের যে পর্বত তৈরির সময় সেইটাকে আমরা ক্যালিডোনিয়ান পর্বত সেইগুলোকে বলছি। এবং আমরা যদি আরও ডিটেলে যাই, সিলোরিয়ান আর ডিভোনিয়ান যুগে এই ক্যালিডোনিয়ান মাউন্টেনটা তৈরি হচ্ছে। কতদিন আগে তৈরি হচ্ছে? 44 থেকে 36 কোটি বছর আগে। এবং এক্সাম্পলগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। উত্তর আমেরিকার অ্যাপালিশিয়ান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ার পর্বতগুলো, ব্রাজিলিডিস দক্ষিণ আমেরিকাতে, ভারতের আরাবল্লী, সাতপুরা, এইগুলো ক্যালিডোনিয়ান মাউন্টেনের মধ্যে পড়ছে। ক্যালিডোনিয়ান মাউন্টেন আমরা এখানে ম্যাপে দেখতে পাচ্ছি। এখানে স্ক্যান্ডিনেভিয়া রয়েছে, উত্তর পূর্ব দিকে এই অংশটা স্ক্যান্ডিনেভিয়ার পার্বত্য অঞ্চল, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ব্রিটেন এই যে পার্শ্ববর্তী অঞ্চলটা, উত্তর আমেরিকার এই জায়গাটা অ্যাপালেশিয়ান। তো এইগুলো এবং ভারতের সাতপুরা, আরাবল্লী, এই দুটো অবশ্যই মনে রাখবেন। এগুলো সব হচ্ছে ক্যালিডোনিয়ান মাউন্টেনের এক্সাম্পল। এবার হচ্ছে হার্সেনিয়ান। হার্সেনিয়ান বর্তমানে সময় থেকে 36 থেকে 25 কোটি বছর আগে কার্বনিফেরাস এবং পার্মিয়ান যুগে তৈরি হয়েছে। আয়ারল্যান্ড, মেসেটা, ব্রিটানি, দক্ষিণ ওয়েলস, প্যারিস বেসিন, এই সমস্ত আলতাই, তিয়েনশান, এগুলো ব্ল্যাক ফরেস্ট হার্সেনিয়ান পর্বত, হার্সেনিয়ান মাউন্টেন কার্বনিফেরাস এবং পার্মিয়ান যুগে তৈরি হয়েছে। তো এই যুগগুলো মনে রাখবেন। এইটা থেকেও প্রশ্ন হয় যে কোন যুগের হার্সেনিয়ান পর্বত বলতে কোন যুগের পর্বতকে আমরা বুঝিয়ে থাকি বা কতদিন আগেকার সেটা, এবং এক্সাম্পল। তাহলে এইগুলো হচ্ছে সব হার্সেনিয়ান মাউন্টেনের এক্সাম্পল। আর সর্বশেষ যেটা, সবচেয়ে যেটা আধুনিকতম, সেটা হচ্ছে আলপাইন মাউন্টেন। বর্তমান থেকে 7 কোটি থেকে 20 লক্ষ বছর পূর্বের টারশিয়ারি যুগে যে পর্বতগুলো তৈরি হয়েছে তাকে আমরা আলপাইন মাউন্টেন বলি। অর্থাৎ একেবারে নবীন ভঙ্গিল পর্বতমালা যেগুলোকে আমরা বলি, সেটাকেই আমরা আর একটা নাম দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে কি না, আলপাইন মাউন্টেন, আলপাইন পর্বত। 7 কোটি থেকে 20 লক্ষ বছর আগে এটা তৈরি হচ্ছে। আমরা জানি হিমালয়ের কথাই আমরা জানি। এছাড়া আরও সমস্ত যেগুলো পামিরগন্তি থেকে যতগুলো যা পর্বত বেরিয়েছে সেগুলো অধিকাংশই, এবং রকি, আন্দিজ, এগুলো সব আলপাইন মাউন্টেন। তাহলে এখানে আমরা 4টে যুগের সময়কালকে ধরে মাউন্টেন বিল্ডিং পর্বত, ভঙ্গিল পর্বতকে 4টে ভাগে ভাগ করছি, এবং কোন ভাগের মধ্যে কোন পর্বত পড়ছে, কোন যুগের অংশকে আমরা সেটা বলছি। সে সমস্ত জায়গা থেকে কিন্তু
প্রশ্ন হবে। তো খুব ভালো করে এই অংশটা দেখে নেবেন। এরপরে আমরা ভঙ্গিল পর্বত উৎপত্তির যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো নিয়ে আলোচনা করব। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য আপনারা এগুলো কম বেশি জানেন, যে অভিসারী পাত সীমানাতে পাললিক শিলাতে ভাঁজ প্রাপ্ত হয়ে তৈরি হয়, এর মধ্যে ফসিল পাওয়া যায়, ভাঁজ এবং চ্যুতিযুক্ত হয় পর্বতগুলো, ইত্যাদি ইত্যাদি কম বেশি এগুলো আপনাদের জানা, আমি এটা নিয়ে বেশি বলছি না, মূল জায়গায় চলে যাব। কোবারের যে জিওসিনক্লাইন থিওরি, গিরিজনী তত্ত্ব। তো কোবার উনি জার্মান ভূতত্ত্ববিদ ছিলেন। ডার বাউ ডার এর্ড এই বইতে উনি পৃথিবী পৃষ্ঠের যে অবয়ব, যত রকমের ভূমিরূপ আছে সেইগুলোর একটা সিস্টেমেটিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং প্রাচীন ভূমিভাগের যে সিল্ড, সেইগুলোকে গতিশীল অঞ্চলের মধ্যে ধরা হয়, এবং গিরিজনী বা ওরোজেন এটা কিন্তু এইটার সাথে একটা কানেকশান আছে বলে মনে করা হতো। তো কোবার তার এই তত্ত্বের মধ্যে শুধুমাত্র যে উৎপত্তি ব্যাখ্যা করেছেন তা নয়, ভূতাত্ত্বিক ইতিহাস, বিবর্তন, আরও অনেক কিছু বিষয় তিনি এটা ডিটেলে আলোচনা করেছেন। এই যে অংশটা, এর বিকাশে কোবারের কিন্তু বিরাট বড় ভূমিকা আছে, এবং যতদিন না পর্যন্ত পাত সংস্থান তত্ত্ব এসেছে ততদিন কিন্তু তার তত্ত্বটাকেই একেবারে সব থেকে প্রথমে রাখা হতো, জিওসিনক্লাইন থিওরি। তো এমন নয় যে পাত সংস্থান তত্ত্ব আসার পরে তার তত্ত্বটা নস্যাৎ হয়ে গেছে। তিনি পাত কথাটা বা ওই ব্যাপারটা নিয়ে তো আলোচনা করেননি, কিন্তু তার এই তত্ত্বের মধ্যে অনেক কিছু বিষয় এমন আছে যেটা পাত সংস্থানের সাথে জড়িত। যাই হোক, প্রথমত জিওসিনক্লাইন কাকে বলা হবে? তিনি বলছেন যে ভূত্বকের একটা বেশ বড় একটা অংশ, যেটা কিনা সময়ের সাথে সাথে বসে গিয়ে বড় একটা খাতের সৃষ্টি করছে, যেটাকে বলা হচ্ছে ভূ অধোভাঁজ, আমরা বাংলাতে বলতে পারি জিওসিনক্লাইন, তাকে বলা হচ্ছে। তো সেই খাত যখন তৈরি হলো, সেই খাতের মধ্যে দুপাশের যে ক্ষয়ীভূত পদার্থ, নিচু অংশ স্বাভাবিক সেখানে এসে জমা হবে। তো এখানে পলির এক একটা লেয়ার সেখানে পড়তে থাকে, এবং পলির চাপে খাতটার তলদেশ ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, এবং এই নামার কারণে টান সৃষ্টি হয়, এবং দুটো পাড়, সেই যে খাতের পাশের যে দুটো সংলগ্ন অঞ্চল, সেই দুটো পরস্পরের কাছাকাছি আসতে থাকে, কারণ নিচে চাপ পড়ছে। নিচে চাপ পড়ার কারণে দুটো অংশ পাশাপাশি আসতে থাকে। ঠিক যেমন একটা কাগজ যদি আমরা নিই এবং সেই কাগজটা লম্বা করে টান টান করে ধরি, নিচে যদি আমরা চাপ দিতে থাকি কাগজের, তাহলে কাগজের দুটো প্রান্তভাগ কাছাকাছি চলে আসবে। ঠিক একই জিনিস এই জিওসিনক্লাইন থিওরিতে ঘটে, যেখানে পলির চাপের কারণে, নিচে বসে যাওয়ার কারণে দুপাশের ভূভাগ পাশাপাশি আসতে থাকে। তো এইটা চলতে থাকে, তার ফলে ওই যে পাললিক শিলা তৈরি হয়েছিল পলির চাপে, সেই পাললিক শিলাটা আস্তে আস্তে ভাঁজ প্রাপ্ত হওয়া শুরু হয় এবং ভঙ্গিল পর্বতমালার রূপ নেয়। এটাই হচ্ছে জিওসিনক্লাইন থিওরির মূল বিষয়। এখন কোবারের মতে পৃথিবী শীতল হওয়ার ফলে যে সংকোচন হয়, স্বাভাবিক যে কোনো বস্তু শীতল হলে সংকুচিত হয়, তো পৃথিবী এত বড় একটা বস্তু, তার যে বিকিরণের কারণে, শীতল হওয়ার কারণে সেটা সংকুচিত হয়ে ওঠে, এবং সেটা একটা বিরাট বড় শক্তি, এটা কোবার মনে করতেন। এবং পৃথিবী শীতল হওয়ার ফলে যে সংকোচন তৈরি হয়, তার কারণেই বিভিন্ন ভূখণ্ডের
অনুভূমিক গতির সৃষ্টি হয় বলে তিনি মনে করতেন। অর্থাৎ এই গিরিজনী আলোড়ন কেন হচ্ছে, তার চালিকা শক্তিটা কোথায়, সেটা বলতে গিয়ে তিনি সংকোচনের কথা বলছেন। পৃথিবী শীতল হওয়ার ফলে সংকোচনের কথা বলছেন। এটা আমরা বিভিন্ন জায়গাতে পাবো, যে সংকোচন হওয়ার ফলে কে কী বলেছেন এবং এর ফলাফলটা আদৌ কতটা হয় সেটা আমরা বিভিন্ন জায়গাতে পাবো। তো কোবার কিন্তু তখন পাত সংস্থান তত্ত্ব ছিল না। পাত কী করে চলে সেটা আমরা বলি যে পরিচলন স্রোত ইত্যাদি ইত্যাদি, কিন্তু তখন সেগুলো ছিল না, যে পাতের সাথে সাথে ভূখণ্ডগুলো চলছে, একটা ভূখণ্ড আরেকটা নিচে ঢুকে যাচ্ছে, এই যে ঘটনাগুলো, এগুলো আমরা এখন জেনেছি, কিন্তু তখন সেটা ছিল না। এবং কেন গিরিজনী আলোড়ন হচ্ছে, কেন ভূখণ্ডগুলো পরস্পর সরে যাচ্ছে একটার সাথে একটা অংশ, সেটা বলতে গিয়ে উনি এই শক্তির কথা বলেছেন, যে শীতলীকরণের ফলে শক্তি। তাহলে এখানে আমরা একটা এমসিকিউ পাচ্ছি। এবং মনে রাখবেন, কোবার এর এই থিওরিটা অসম্ভব গুরুত্বপূর্ণ। জিওটেকটনিক পুরো অংশটার মধ্যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রশ্ন অনেক রকমভাবে আসবে। আমি বলে দিচ্ছি কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে। তো এটা মনে রাখবেন যে তিনি এই শক্তিটার কথা, যেমন আমরা ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদে বলি যে জোয়ারি বল, পৃথিবীর আবর্তন বেগ, এইসবের কারণে উনি বলেছিলেন। তো এখানে কোবার কি বলেছিলেন সেটাও কিন্তু আমাদের স্পেসিফিক্যালি মনে রাখতে হবে। তিনি পৃথিবীর শীতলীকরণের ফলে সংকোচন বলের কথা বলেছিলেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার হচ্ছে তার তত্ত্বের ভিত্তি। তো কোবার মনে করছেন যে বর্তমানে যেখানে পর্বতমালা আছে সেখানে কোনো এক সময় একটা অবনমিত অঞ্চল এবং জলাশয় ছিল। সেই অবনমিত অঞ্চল, যেটাকে তিনি জিওসিনক্লাইন বলছেন, এবং তার আশপাশের যে অংশ, যেটা কিনা পরবর্তীকালে পাশাপাশি কাছাকাছি চলে আসছে, সেই ভূমিভাগটাকে উনি বলেছেন ক্র্যাটোজেন। ঠিক আছে, ক্র্যাটোজেন। উনি জার্মান ছিলেন, এগুলো এক একটা জার্মান টার্ম। তো এটাকে বলা হচ্ছে ক্র্যাটোজেন। হলো। এবং এই ভূমিভাগের মধ্যে কি কি রয়েছে? কানাডিয়ান সেল্ট, বাল্টিক বা রাশিয়ান সেল্ট, সাইবেরিয়ান সেল্ট, চৈনিক সেল্ট, ভারতীয় সেল্ট, আফ্রিকান সেল্ট, এরকম বিভিন্ন শিল্ড অঞ্চল। অর্থাৎ কিনা যেটা আমরা বললাম যে খুব প্রাচীন একটা ভূমিভাগ। শিল্ড অঞ্চল মানে খুব প্রাচীন সুস্থিত এক একটা ভূমিভাগ। এইগুলোকেই উনি এক একটা ক্র্যাটোজেন বলছেন। তো এরকম অনেক কিছু ভূমিভাগ তিনি চিহ্নিত করেছেন। আফ্রিকার সাথে আটলান্টিক, ভারত মহাসাগরের কিছু অংশ, ভারত অস্ট্রেলীয় ভূমিভাগ, ইউরেশিয়া। ঠিক আছে, ইউরেশিয়া কেন? কারণ হচ্ছে মাঝে এই যে টেথিস জিওসিনক্লাইন, সেটার একদিকে ইউরেশিয়া, আরেকদিকে ভারতীয় ভূখণ্ড, এইগুলো হচ্ছে সব এক একটা ক্র্যাটোজেন। ঠিক আছে, অর্থাৎ জিওসিনক্লাইন যেখানে যেখানে বর্তমান পর্বত ছিল সেখানে কোনো এক সময় জিওসিনক্লাইন ছিল, এবং তার দুটো পাশের ভূখণ্ড, সেটাই হচ্ছে এক একটা ক্র্যাটোজেন। তাহলে এটা উনি বলেছেন। প্রিক্যাম্বিয়ান রক আর মোবাইল বেল্ট যেগুলো এখানে দেখানো আছে, হ্যাঁ, এই যে ভারতীয় সেল্ট অঞ্চল, ভারতের যে সেল্ট, বাল্টিক সেল্ট, কানাডিয়ান সেল্ট, এইগুলো প্রিক্যাম্বিয়ান রক সারফেস, এবং এর মাঝের এই অংশগুলো হচ্ছে চলমান এক একটা অংশ। ঠিক আছে, পুরোপুরি এটা কোবারের মত অনুযায়ী বলা আছে যে এইগুলো হচ্ছে এমন ভূমিভাগ যেগুলো চলনশীল এবং যার পাশে কোনো একটা জিওসিনক্লাইন ছিল যেটা বর্তমানে পর্বত হিসেবে অবস্থান করছে। তার পাশের যে ভূমিভাগ সেটা হচ্ছে ক্র্যাটোজেন, এবং এই শিল্ড অঞ্চলগুলোকে তিনি এক একটা ক্র্যাটোজেন বলেছেন। ঠিক আছে, এবার এই যে পুরো প্রসেসটা, জিওসিনক্লাইন থাকছে, সেখানে পলি পড়ছে, তারপরে তার ভারে দুটো পাশ, দুটো ভূমিভাগ কাছাকাছি এসে যাচ্ছে, এইটাকে তিনি তিনটে ধাপে নাম দিয়েছেন: লিথোজেনেসিস, ওরোজেনেসিস আর গ্লিপ্টোজেনেসিস। তো যখন
প্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়াতে ক্ষয়ীভূত পদার্থগুলো জিওসিনক্লাইনে জমা হয় এবং ধীরে ধীরে সেটা চাপের প্রভাবে শিলাতে পরিণত হয়। এইটা বলা হচ্ছে লিথোজেনেসিস। ওরোজেনেসিস হচ্ছে যখন দুটো ভূমিভাগ চাপের কারণে পাশাপাশি চলে আসছে এবং দুটো ভূমিভাগ কাছাকাছি আসার ফলে ভাঁজ প্রাপ্তি হওয়া, সেটা হচ্ছে গিরিজনী ওরোজেনেসিস। আর গ্লিপ্টোজেনেসিস হচ্ছে তার পরের অংশ, যেখানে ধীরে ধীরে সেটা আবার ক্ষয়প্রাপ্তি হওয়া শুরু হচ্ছে। এবার আরেকটা বিষয় কি, আরও দুটো টার্ম, সেটা হচ্ছে এই যে জিওসিনক্লাইন, তার দুপাশের সমান্তরাল পর্বত শ্রেণী, সেটাকে কোবার বলছেন রেন্টক্যাটেন বা মার্জিনাল রেঞ্জ। রেন্টক্যাটেনের মানেই হচ্ছে মার্জিনাল রেঞ্জ। স্বাভাবিক যে এই ভাঁজের যে দুই পাশের যে সমান্তরাল পর্বত রেঞ্জ, পর্বত শ্রেণী, তাকে কোবার বলছেন রেন্টক্যাটেন বা মার্জিনাল রেঞ্জ। রেন্টক্যাটেনের মানেই হচ্ছে মার্জিনাল রেঞ্জ, যে কোনো একটা আমরা বলতে পারি। তাহলে কোবার যেহেতু এটা বলেছেন, আমাদের এই টার্মটা একটু মনে রাখতে হবে। আর এই যে পুরো ভাঁজ প্রাপ্তি হচ্ছে, এর মাঝে একটা অংশ রয়েছে, মাঝ বরাবর যে অংশটা, সেইটা কিন্তু খুব একটা ভাঁজ প্রাপ্ত হচ্ছে না, সেইখানে প্রেশারটা কম, মাঝ বরাবর অংশ। এইটাকে বলা হচ্ছে, কোবার এটাকে বলছেন মিডিয়ান মাস। এটা কখন হয়? এটা যখন ভাঁজটা মানে প্রেশারটা খুব খুব বেশি হয় না, মাঝামাঝি প্রেশার হয়, তখন মাঝের অংশটা কিন্তু ভাঁজ প্রাপ্তি হওয়া থেকে বিরত থাকে। মাঝের অংশটা ভাঁজপ্রাপ্ত হয় না, প্রায় সমতল থাকে। সেইটাকে বলা হচ্ছে মিডিয়ান মাস, মধ্যক স্তূপ। যদি খুব বেশি ভাঁজ প্রাপ্ত হয়, যদি সংকোচন বল খুব বেশি হয়, তখন আবার সেখানে দেখা যাবে রিকাম্বেন্ট ফোল্ড, ন্যাপ, এগুলো তৈরি হয়, সেখানে প্রচুর চাপ পড়ছে। তো এই যে মিডিয়ান মাসের অনেক এক্সাম্পল আছে। যেমন আমাদের তিব্বত মালভূমি, এই যে এখানে তিনটে এক্সাম্পল রয়েছে, এটা মনে রাখবেন। মালভূমির আকারে থাকতে পারে মিডিয়ান মাস, তিব্বত মালভূমি, ইরান মালভূমি, আনাতোলিয়া মালভূমি। সেটা সমভূমি আকারেও থেকে যেতে পারে, যেখানটা ভাঁজপ্রাপ্ত হলো না মাঝ বরাবর, মিডিয়ান মাস। সমভূমিও হতে পারে, সেটা হাঙ্গেরি সমভূমি, এরকম এক্সাম্পল। আবার সেখানে সাগর আকারেও থেকে যেতে পারে, অর্থাৎ যেটা অবশিষ্টাংশ, অবশিষ্ট সাগর হিসেবে, যেমন ভূমধ্যসাগর কিন্তু টেথিসের অবশিষ্টাংশ, সেটা মনে রাখবেন, এটা প্রশ্ন হতে পারে। ভূমধ্যসাগর কিন্তু যেখানে টেথিস দেখবেন, ঠিক আমাদের যেখানে মধ্যভাগের যে পর্বতমালা, অর্থাৎ পামিরগঞ্জ থেকে যত পর্বত সৃষ্টি হয়েছে, সব কিন্তু এই জায়গাটাতে আছে। ভূমধ্যসাগর ঠিক ডান দিকে। তো মনে করা হয় যে ওটা ছিল ভূমধ্যসাগরের কন্টিনিউয়েশন। তো বর্তমানে ভূমধ্যসাগরটা অবশিষ্টাংশ হিসেবে আছে। ক্যারিবিয়ান সাগরটাও তাই। তো এইগুলো এক একটা মিডিয়ান মাসের এক্সাম্পল, ঠিক আছে। তো এবার এখানে আরও কিছু ভিতরে থিওরির অংশ ভিতরে রয়েছে। যেমন কোবার বলছেন ভাঁজের অবস্থা অনুসারে এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। উত্তরমুখী সংকোচন বল যেখানে বেশি ছিল, ককেশাস, পন্টিক, টরাস, এইগুলো। দক্ষিণমুখী সংকোচন চাপ বেশি ছিল, জাগ্রস, এলবুজ, হিমালয়, বার্মা, এইগুলো। এগুলো কোন দিকে প্রেশার বেশি ছিল, কোন দিকের ভূমিভাগ বেশি সংকুচিত হয়েছিল, সেটা একটা ডিটেল এক্সাম্পল। আমরা প্রথমেই জেনেছি কোবার কিন্তু খুব ডিটেলে এগুলো ব্যাখ্যা করেছেন। শুধু পর্বতের উৎপত্তির তত্ত্ব দিয়েই থেমে থাকেননি, তিনি পর্বতগুলো সম্পর্কে ডিটেলে আলোচনা করেছেন। এবার কোবারের এই যে তত্ত্ব, কোবার যে সংকোচন বলের কথা বলেছেন, এটা আমরা আগেই আলোচনা করেছি। সেটা তো যথেষ্ট নয়, আমরা জানি এটা একটা অসম্পূর্ণ কথা যে শুধুমাত্র একটা সংকোচন বলের প্রভাবে এত বড় বড় পর্বত তৈরি হতে পারে। আর
এই তত্ত্বে পূর্ব পশ্চিমে বিস্তৃত পর্বতের গঠন ব্যাখ্যা করা গেছে, কারণ উপরে একটা ল্যান্ডমাস আছে, নিচে একটা ল্যান্ডমাস আছে, উত্তরে একটা ল্যান্ডমাস, দক্ষিণে একটা ল্যান্ডমাস। তো সেই দুটো পরস্পর সংকোচন হচ্ছে, এটা বোঝা যাচ্ছে পরিষ্কার। কিন্তু আমেরিকা ক্ষেত্রে রকি, আন্দিজ, দক্ষিণ আমেরিকা, সেগুলোর ব্যাখ্যা এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না। তো তার তত্ত্বের সীমাবদ্ধতা আছে আমরা বলতে পারি। তাই এটা হচ্ছে কোবারের তত্ত্ব। ঠিক আছে, এবার আমরা চলে আসবো পরিচলন স্রোত মতবাদ, যেটা আর্থার হোমস দিয়েছেন। ঠিক আছে, আর্থার হোমস যে পরিচলন স্রোত মতবাদ দিয়েছেন, আচ্ছা এটা আমি জিজ্ঞাসা করবো আপনাদের একটু, পরিচলন স্রোত মানে কি? স্যার, যদি জলকে ফোটানো যায়, জলের যে মানে উপরকার এটা তলেকার ওই যে গরম হয়ে সেটা উপরে চলে আসবে, উপরেরটা আবার নিচে নামাবে, সেটাই হচ্ছে পরিচালন স্রোত। এটা ভূভ্যন্তরে কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কোথায় আমরা কনভেকশনাল কারেন্ট পাই? অ্যাস্থেনোস্ফিয়ারে এখনো দেখো। চেয়ারে অ্যাস্থেনোস্ফিয়ার মানে কোন অংশটা? 150 থেকে 300 কিমি মোটামুটি। হ্যাঁ, গুরুমণ্ডলের উপরে। হ্যাঁ, স্পেসিফিক্যালি একটা কথা বললেই চলে যে গুরুমণ্ডলের উপরের অংশ, কারণ কোথাও কোথাও এর গভীরতাটা এক এক রকমের আছে। তো গুরুমণ্ডলের উপরের অংশ। আচ্ছা, যদি বলা হয় গুরুমণ্ডলের উপরের অংশেই কেন কনভেকশনাল কারেন্ট দেখা যায়, অন্য কোথাও কেন দেখা যায় না? অভ্যন্তরে কেন এই জায়গাটাতেই কনভেকশনাল কারেন্ট দেখা যায়? কারণ এই স্তরেই স্যার পদার্থগুলো নমনীয় অবস্থায় রয়েছে, এখানে চাপ এবং তাপ বেশি তাই। সে তো আরও নিচের দিকেও আরও চাপ বেশি, আরও প্রেশার বেশি। কিছুটা ঠিকই বলেছেন, বিষয়টা হচ্ছে এখানে চাপটা এতটাও নয় যে পদার্থটা থকথকে কঠিন হয়ে যাবে। এই জায়গাটাতে এমন একটা জায়গা যেখানে তরল, ভবন্তরভাগ তরল, এই পরের অংশতে এত বেশি চাপ যে সেখানে আর কিছু তরল অবস্থায় থাকে না, থকথকে ঘনত্ব অনেক বেশি হয়ে যায়। তো এইটা এমন একটা জায়গা যেখানে কিছুটা তরল পদার্থ আছে। তো যাই হোক, পর্বত সৃষ্টির কারণ হিসেবে হোমস তার মতবাদ রেখেছেন, এবং শুধু পর্বত সৃষ্টির নয়, এই পরিচলন স্রোত, এই ধারণাটা কিন্তু হোমসের ধারণা, যেটা আমরা পাত কেন চলে ইত্যাদি ইত্যাদি থেকে আমরা আমরা নানা রকম কথা বলি। তো সেটা কিন্তু পরবর্তীকালে এটা একটা ভিত্তি বলা যায় যে হ্যাঁ, এই ঘটনা নিচে ঘটছে। তো এখানে একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ রয়েছে, বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, এটা স্পষ্ট পরিষ্কার আমরা তত্ত্বের শুরুতেই বলতে পারি যে এটা কিন্তু যথেষ্ট বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, কারণ এই ঘটনা ঘটে, এটা আমাদের বায়ুমণ্ডলে ঘটে। পরিচলন যখন যেখানেই নিম্নচাপ হয় সেটা উপর দিকে হালকা হয়ে গরম হয়ে উপর দিকে উঠে যায়, আশপাশের অঞ্চল থেকে বায়ু আসে, উপরে উঠে আবার ঠান্ডা আবার নিচে নামে, এই ঘটনা চলছে, নানা জায়গাতে চলছে। তো এটা ভূ অভ্যন্তরেও কেন ঘটবে না? এটা ভূ অভ্যন্তরে ঘটবে। তো এটা যথেষ্ট বৈজ্ঞানিক ভিত্তি আছে। তো যেমন ঠিক আমাদের উত্তাপ, উত্তাপ হলে কি হয়, কোনো পদার্থের উপর উত্তাপ দিলে সেই পদার্থ গরম হয়, তার অণুগুলো গতিশক্তি বেড়ে যায়, সেটা ধীরে ধীরে পদার্থের ফর্মটা চেঞ্জ করে, সেটা মূলত কঠিন থাকলে সেটা তরলে পরিণত হয়, বা তরল থাকলে সেটা বাষ্পে পরিণত হতে পারে। তো ভূ অভ্যন্তরেই ঘটনা ঘটে, তরল অবস্থা প্রাপ্তি হয় উষ্ণতা বেশি হওয়ার কারণে নিচের দিকে। তো সেইটা গরম হয়ে হালকা হয়ে যায় এবং সেটা উপর দিকে যায়, উপর দিকে পৌঁছায়, উপরে গিয়ে আবার শীতল হয়, আবার সেটা নিচে নামে, নিচে আবার গরম হয়। তো এই যে ঘটনা চলছে ভূভ্যন্তরে, এটিকে আমরা পরিচলন বলে থাকি। তো তিনি ভূত্বককে তাঁর মতবাদ অনুসারে, ঠিক আছে, এটা আমরা পুরোপুরি হোমসের বক্তব্যে চলে আসছি। তিনি বলছেন ভূত্বকের 3টে স্তর আছে, একটা ঊর্ধ্বস্তর, একটা মধ্যস্তর, একটা নিম্ন স্তর। একেবারে নিম্ন স্তরটা স্ফটিকাকার শিলা দিয়ে তৈরি, এর নিচে
অতি উত্তপ্ত তরল বা কাচের ন্যায় স্বচ্ছ একটা স্তর রয়েছে। তো সমুদ্রের ঠিক নিচে যে শিয়াল, তার ঊর্ধ্বস্তর একেবারেই নেই, কেবলমাত্র আটলান্টিক এবং ভারত মহাসাগরের তলদেশ দিয়ে নিম্নস্তর অন্তঃস্তর বিন্যস্ত রয়েছে, অবিচ্ছেদ্য রয়েছে। তো সব জায়গায় সব লেয়ারগুলো নেই, এটা উনি বলতে চাইছেন। এবার জলি, বৈজ্ঞানিক জলি, যেটা আমরা প্রথমেই আলোচনা করেছি, জলি, হোমস, ড্যালি, এরা সব পর্বত উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তো জলি বলছেন কি তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তার কথা নিয়ে এসেছেন। তো এখানে উত্তাপ, এত উত্তাপ কোথা থেকে আসছে, তার পেছনেই কিন্তু এই তেজস্ক্রিয়তা, এই ঘটনাটা একটা মিল রয়েছে আমরা বলতে পারি। যে রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম যেখানেই রয়েছে সেখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, তাপ বিকিরিত হয়, এবং যে তাপ সঞ্চালনের কথা বলা হয়েছে তার উৎসই হচ্ছে এই তেজস্ক্রিয়তা। তো এখানে একটা হিসাব দেয়া আছে যে প্রতি বর্গ সেন্টিমিটারে 60 ক্যালোরি পর্যন্ত তাপ বিকিরিত হয়। তো সুতরাং এইটা যদি হয় তাহলে কিন্তু এই সাধারণ ঘটনাটা ঘটা খুব স্বাভাবিক, যে সেইটা প্রচণ্ড উত্তাপে গরম হয়ে গলে গিয়ে ওপর দিকে উঠে যায় এবং পরিচলনের ঘটনাটার সূত্রপাত হয়। এবার হোমস বলছেন যে নিরক্ষরেখার কাছে এই যে অন্তঃস্তর, যেখানে এখানে তেজস্ক্রিয়তাটা রয়েছে, সেটা নিরক্ষীয় অঞ্চলে বেশি। আবার সমুদ্রের শিলার তুলনায় মহাদেশীয় ভূখণ্ডে এটা বেশি পরিমাণে আছে। তো নিরক্ষীয় অঞ্চলে উত্তাপ প্রবাহ ওপর দিকে উঠে আসে এবং নিরক্ষরেখার থেকে এই যে প্রচণ্ড উত্তাপ, উত্তপ্ত পদার্থ, স্রোত, সেটা যখন মেরুর দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছেন? ঠিক যেমন আমাদের নিরক্ষরেখার উপরে আইটিসিজেড আছে, দুপাশের বায়ু এসে সেখানে উপর দিকে উঠে যায়, ঠিক ভেতরে, ঠিক ভূঅভ্যন্তরে, ঠিক নিরক্ষরেখার উপরেই ওই গরম উত্তপ্ত লাভা সেটা উপর দিকে এসে মেরুর দিকে চলে যায় এবং যাওয়ার সময় তাদের সাথে সাথে ভূখণ্ডকেও বহন করে নিয়ে চলে যায়। এটা তিনি বলছেন। এবার এখানে বলতে গিয়ে তিনি বলছেন নিরক্ষরেখায় ভূখণ্ডগুলোকে টেনে নেয়ার ফলে টেথিস সাগরের উদ্ভব হয়েছিল। পার্শ্ববর্তী অঞ্চল থেকে ভূখণ্ড সরে যাচ্ছে এবং মাঝে একটা খাত হিসেবে অবশিষ্টাংশ থেকে যাচ্ছে, যেটাকে আমরা টেথিস সাগর বলছি। ঠিক আছে, এখানে ছবিটা রয়েছে নিচে। নিচে থেকে উঠে আসছে লাভা প্রবাহ, সেটা উপরে এসে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার ফলে দুপাশের ভূখণ্ড, যেটা আমরা পাত কথাটা বলি, এখানে কিন্তু বাকি সবই একই ঘটনা ঘটছে, শুধুমাত্র পাতের অস্তিত্বটা এখানে নেই, বা পাত বিষয়টা তখন আসেনি, সেখানে পাত কথাটা এখানে আসছে না, বাকি ভূখণ্ড কথা আসছে। যে ভূখণ্ড সম্প্রসারিত হচ্ছে, যেখানে এবার স্রোতটা উপরে উঠছে, সেখানে দুদিকের ভূখণ্ড সরে যাচ্ছে দুদিকে, আর যেখানে নামছে বাইরের দিকে ঘুরে যাচ্ছে সেখানে ভূখণ্ড কিন্তু সম্প্রসারিত হবে এবং বসে যাবে, অবনমিত হবে কোথাও, বাইরের দিকে যখন সরে যাবে সেখানে অবনমন শুরু হবে। তো এই ঘটনা এখানে ঘটছে এবং অত্যধিক চাপের ফলে স্রোতবাহিত যে পদার্থ সেগুলো স্ফটিক আকার ধারণ করবে। তো এই ঘটনা ঘটবে এবং যেখানে ঘনত্ব কম থাকবে সেখানে কিন্তু অগ্ন্যুৎপাত হবে।
শিলার ঘনত্ব যেখানে কম সেখানে ভেতরকার চাপের প্রভাবে ম্যাগমা বেরিয়ে আসবে, অগ্নুৎপাত হবে। এগুলো সবই কিন্তু আমরা পাত সংস্থান দিয়ে ব্যাখ্যা করতে পারি খুব সহজে, কিন্তু সেই সময় সেইটা পাত সংস্থান ব্যাপারটা ছিল না, সেই জন্য এরকম বলেছেন যে ভেতরকার যে লাভা প্রবাহ গরম সেটা নিরক্ষরেখার কাছে উপর দিকে উঠে আসে এবং দুটো মেরুর দিকে চালিত হয়, সেই স্রোতের সাথে সাথে ভূখণ্ডগুলো বাহিত হয়ে চলে যায়, এবং যখন বাহিত হয়ে চলে যাচ্ছে মাঝখানে কিন্তু একটা অবনমিত সাগর, টেথিস সাগর এরকম ধরনের তৈরি হচ্ছে। ঠিক আছে, বর্তমানেও আমরা যদি দেখি দেখব এই বরাবর কিন্তু অবশিষ্টাংশ হিসেবে আছে। যাই হোক, তো তার মতো করে তিনি এটা ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। জিওসিনক্লাইন সৃষ্টি হচ্ছে, অবনমিত হচ্ছে, যেখানে পরিচলন স্রোত যেখানে নিম্নমুখী হচ্ছে সেখানে অবনমনের সৃষ্টি হচ্ছে, যেটা পাত সংস্থান তত্ত্বেও বলা হয় যে যেখানে পরিচলন স্রোত নিম্নমুখী হচ্ছে সেখানে ভূখণ্ড বা পাতের অংশ একটার নিচে একটা চলে যাচ্ছে, অবনমন হচ্ছে, খাত তৈরি হচ্ছে। এখানেও বলা হচ্ছে কি জিওসিনক্লাইন তৈরি হচ্ছে পরিচলন স্রোতের অবনমনের অংশে। এবং এই প্যালিওজোইকের শেষে লরেশিয়া আর গান্ডোয়ানাল্যান্ড দুটো ভূখণ্ড ছিল, মাঝে টেথিস সাগর ছিল। এই দুটো ভূখণ্ড কীভাবে তৈরি হয়েছে না, সেই একই জিনিস, সেই পরিচলন স্রোত। পরিচলন স্রোত নিরক্ষরেখার থেকে দুদিকে সরে গেছে, ভূখণ্ডগুলো এইভাবে তৈরি হয়েছে। তো এটাই হচ্ছে তার তত্ত্বের মূল বক্তব্য। ঠিক আছে, বোঝা যাচ্ছে? খুব কমন, খুব সিম্পল একটা ধারণা। এখানে কিছু কথা বেশি লেখা আছে, বেশি জটিলতায় যাওয়ার প্রয়োজন নেই। যে নিচে থেকে লাভা প্রবাহ উপর দিকে আসে, ওপর দিকে এসে নিরক্ষরেখার কাছে সেটা দুটো দুদিকে চলে যায়, মেরুর দিকে চলে যায়, এবং চলে যাওয়ার সময় ভূখণ্ডগুলোকে সেই দিকে চালিত করে, মাঝে খাত তৈরি হয়, এবং আরেকটা জায়গাতে খাত তৈরি হয় যেখানে পরিচলন স্রোতটা নিচের দিকে নামছে। কোথাও তো সেটা নিচের দিকে নামতে হবে, নেমে আবার উপর দিকে উঠবে, তো যেখানে নিচের দিকে নামছে সেখানে জিওসিনক্লাইন তৈরি হচ্ছে। তো এটাই তত্ত্বের মূল বক্তব্য। এবং ওই যখন সরে যাচ্ছে ভূখণ্ড, জিওসিনক্লাইনের মধ্যে যে পলি পড়ে রয়েছে সেই পলিটা ভূখণ্ডের চলন হচ্ছে, চলনের ফলে সেই পলিতে ভাঁজ প্রাপ্তি হচ্ছে পার্শ্বচাপের ফলে। ঠিক আছে, খুব সাধারণ বিষয়, সিম্পল বিষয়। পুরো ঘটনাটার দায় হচ্ছে পরিচলন স্রোতের। পুরো ঘটনাটা ঘটাচ্ছে কে? পর্বত উৎপত্তি ঘটাচ্ছে কে? এর আগের তত্ত্বে, কোবারের তত্ত্বে আমরা যেমন পেলাম যে নিচে চাপ পড়ছে, পলির চাপ, দুটো ভূখণ্ড সামনের দিকে চলে আসছে। এর মেকানিজমটা হচ্ছে পরিচলন স্রোত যাওয়ার সময় সেই প্রেশারটা তৈরি করছে, পরিচলন স্রোতের চাপে ভূখণ্ড সরে যাচ্ছে এবং পর্বত তৈরি হচ্ছে। এটা হচ্ছে হোমসের মতবাদ, পরিচলন স্রোত দিয়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা। ঠিক আছে, এবার পাত সংস্থান তত্ত্ব, আধুনিক মতবাদ। যেটা আমরা জানি যে দুটো পাত যখন পরস্পরের মুখোমুখি হয়, দুটো পাত যখন পরস্পর মুখোমুখি হয় তখন আমরা জানি যে মাঝে পড়ে থাকা পলি সেটা কিন্তু ভাঁজপ্রাপ্ত হয়। খুব সাধারণ বিষয়। আচ্ছা, এখানে কিছু টার্ম আছে, এগুলো কমন, এগুলো আমাদের জানা, এগুলো সব আমাদের জানা। একটু টার্মগুলো আমরা জেনে নেব। যে যেখানে পলি সঞ্চিত হয় সমুদ্র খাতে, পাতের সাথে লেগে থাকে না, সামুদ্রিক পাতের নিম্নগামী হয়ে যায়, এখানে থ্রাস্ট ফল্ট দেখতে পাওয়া যায়, সংঘটচ্যুতি দেখতে পাওয়া যায়, একটা পাত পুরোপুরি শুয়ে পড়ে একদিকে খণ্ডটা। তো বৃত্তচাপীয় দ্বীপের বাইরের দিকের যে অংশ থ্রাস্ট থাকছে, সেই রকম যে শিলাখণ্ড সেটাকে বলা হচ্ছে মেলানেজ। মেলানেজ। এবং এটা মহাসাগরীয় অভিসারী পাতের ক্ষেত্রে হচ্ছে। দুটো মহাসাগরীয় পাত যখন পরস্পরের মুখোমুখি হচ্ছে তখন এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে এই থ্রাস্ট চ্যুতি সমন্বিত যে অংশ সেটাকে বলা হচ্ছে মেলানেজ। ঠিক আছে, হলো। এবার এখানে আমরা আরও কিছু টার্ম দেখব,
জাস্ট আ মিনিট। হ্যাঁ, একটা মহাসাগরীয় পাত, একটা মহাদেশীয় পাত। পাশাপাশি আসছে এবং ফাটলের মধ্য দিয়ে একটা পাত আর একটা পাতের নিচে যখন চলে যাচ্ছে, প্রচণ্ড ঘর্ষণ তৈরি হচ্ছে, তীব্র উষ্ণতা তৈরি হচ্ছে, লাভা বেরিয়ে আসছে, আগ্নেয় দ্বীপ তৈরি হচ্ছে, বৃত্তচাপীয় দ্বীপমালা তৈরি হচ্ছে, এই ঘটনা ঘটছে। তো ছবিতে আমরা এটা দেখলাম। এবার মহাদেশীয় আর মহাসাগরীয় যদি পাত হয় সেক্ষেত্রে কি হবে? মহাদেশ মহাসাগরের প্রান্তদেশে পাতের যখন মিলন হচ্ছে, মহাসাগরীয় পাতটা বাঁক তৈরি করছে, জিওসিনক্লাইন এখানে তৈরি হচ্ছে। সেই বাঁকের কারণে একটা পাতের নিচে চলে যাচ্ছে, খাত তৈরি হচ্ছে, জিওসিনক্লাইন তৈরি হচ্ছে। তো সেইখানে ম্যাগমা আসছে, ব্যাথলিট জাতীয় লাভা সঞ্চিত হচ্ছে। অর্থাৎ ম্যাগমাটা বাইরে আসতে পারছে না, ভিতরে সঞ্চিত হয়ে যাচ্ছে এবং কিছুটা এখানে অগ্নুৎপাতও হচ্ছে, অগ্নুদ্গমও হচ্ছে এবং পলি থাকলে সেই পলিতে ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে। অর্থাৎ এই রকম ক্ষেত্রে ভঙ্গিল পর্বতও হবে, সেখানে আবার পলি সঞ্চয়ও দেখতে পাওয়া যাবে। ঠিক আছে? এবার হচ্ছে মোলাস। এইখানে এই টার্মগুলো কিন্তু একই সাথে গুরুত্বপূর্ণ। দেখবেন বিগত পরীক্ষাতে এই সমস্ত টার্ম থেকে প্রশ্ন এসেছে। ইউজিওসিনক্লাইন ভঙ্গিল পর্বত সেখান থেকে যখন আসছে, তো সেক্ষেত্রে পলি অবশিষ্ট জিওসিনক্লাইনে সেটা জমা হচ্ছে। অবিশুদ্ধ বেলে পাথর, বেক্সিয়া, কংগ্লোমারেট এগুলো যখন থাকে তাকে বলা হয় ফ্লিশ। ঠিক আছে? অবশিষ্টাংশ যেটা। আর যেখানে গিরিজনী প্রক্রিয়া কম হচ্ছে, মহাদেশের প্রান্তভাগে যে পলি সঞ্চিত হচ্ছে, অসামুদ্রিক পলি, কিন্তু এটা সামুদ্রিক পলি নয়, সেটাকে বলা হচ্ছে মোলাস। মোলাসে কিছুটা ভাঁজ দেখতে পাওয়া যায়, এটাও কিন্তু পলি সঞ্চয়, কিন্তু অসামুদ্রিক পলি, এটা সামুদ্রিক পলি নয়। তো এটা গুরুত্বপূর্ণ। আর যদি মহাদেশীয় দুটো পাতে যদি মহাদেশীয় হয় তাহলে কি হবে? যেটা ইউরাল, আল্পস, হিমালয় পর্বত তৈরি হয়েছে, মহাদেশীয় পাতের পরস্পর কাছাকাছি আসার ফলে এখানেও একই জিনিস হবে, দুটো কন্টিনেন্ট কাছাকাছি আসবে, ওসেনিক যে লিথোস্ফিয়ার আছে সেটা ভাঁজপ্রাপ্ত হবে এবং একটা কন্টিনেন্ট আর একটা কন্টিনেন্টের উপরে চলে আসবে এবং মাঝে ভঙ্গিল পর্বত তৈরি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দুটো ছবিতে দেখতে পাচ্ছি পাশাপাশি আসছে এবং মাঝের অংশ যেটা সমুদ্র যেটাকে বলছি সেটাই টেথিস, বা হিমালয়কে ধরলে টেথিস, যে কোনো জিওসিনক্লাইনের এটা ঘটনা যে যদি দুটো মহাদেশীয় পাত হয় সেক্ষেত্রে মাঝে যে পলি তৈরি হচ্ছে সেটা ভাঁজপ্রাপ্ত হবে, বেঁকে যাবে এবং এখানে যেটা অবশিষ্টাংশ দেখা যাবে পাললিক শিলা, সেই অবশিষ্টাংশ সেটাকে বলা হচ্ছে ওফিওলাইট। যেখানে কিছু ক্ষারকীয়, অতি ক্ষারকীয় শিলা দেখা যাবে সেটাকে বলা হচ্ছে ওফিওলাইট শুট। এটা কিন্তু দুটো মহাদেশীয় পাতের ক্ষেত্রে দেখা যায়। তো এই যে ফ্লিস, মোলাস, ওফিওলাইট এগুলো সবই কিন্তু পর্বত উৎপত্তির সাথে জড়িত এবং তিনটেই কিন্তু আলাদা আলাদা পাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো এই ডিফারেন্সিয়েশনগুলো করতে হবে এবং এখান থেকেই দেখবেন প্রশ্ন হয়। বিগত বছরে এইগুলো ঘাঁটলেই দেখতে পারেন, তিনটে থেকেই প্রশ্ন হয়, ফ্লিস, মোলাস, মেলাঙ্গে, ওফিওলাইট, এইগুলো থেকে দেখবেন প্রশ্ন হয়, ডাইরেক্ট কোয়েশ্চেন হয়।
তো এখানে ডিটেলে সেটা বলা আছে। সুইচার লাইন আপনারা জানেন, যখন দুটো মহাদেশ জোড়া লেগে যায় পাশাপাশি আসার ফলে সেটাকে সুইচার বলে, যে লাইন বরাবর হচ্ছে সেটাকে সুইচার লাইন বলে। তো এইগুলো ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পুরো ভঙ্গিল পর্বত উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন টার্ম, বিভিন্ন সময়কালে কখন কি পর্বত রয়েছে, কোনটা কি পর্বত বলা হয়, কোথায় কি আছে, ডিটেলে আমরা এখানে জানতে পারলাম। ঠিক আছে, আবারও বলছি, জিওটেকটনিকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেক টার্ম রয়েছে, প্রশ্ন হওয়ার অনেক জায়গা রয়েছে। এখানে কনসেপ্টও ইম্পর্ট্যান্ট, তার সাথে সাথে ইনফরমেশানগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, খুব খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। তো আপনারা এটা খুব ভালো করে পড়ে তৈরি করে নেবেন, এখান থেকে অনেক প্রশ্ন আসবে। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।